ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের টপিকটি হচ্ছে ইউনিয়ন বাজেট। এই যে দেখছো কেন্দ্রের বাজেট 2025-26 এই বাজেট নিয়ে কিন্তু আজকে টপিক। আমি এর আগে ওয়েস্ট বেঙ্গল বাজেট নিয়ে কিন্তু একটা ক্লাস করিয়েছি, ঠিক আছে? তো তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেখান থেকে যদি না দেখে থাকো। তো এই ওয়েস্ট বেঙ্গল বাজেটটা আমি এমন করে প্রিপেয়ার করেছি যাতে তোমাদের এক্সামে কাজে লাগে এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ডব্লিউবিসিএস, রেল, এনটিপিসি, তাছাড়া স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা পিসিএস বিভিন্ন এক্সামে কিন্তু এই থেকে প্রশ্ন আসবেই আসবে। তো আমি এমন করে প্রিপেয়ার করেছি এটাকে যাতে তোমরা একবার দুবার দেখলেই কিন্তু এই জিনিসটা তোমাদের পুরো নখদর্পণে চলে আসে। এই দেখো, এই বাজেটের মূল থিম, এই চারটে হচ্ছে মূল থিম: এগ্রিকালচার, এমএসএমই, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট। তো এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো, কৃষি, এমএসএমই, বিনিয়োগ, রফতানি, এই চারটে হচ্ছে ইঞ্জিন হিসাবে ঘোষণা করা হয়, ঠিক আছে? এর মধ্যে মেন বিষয় হচ্ছে বিকশিত ভারত 2047, এই লক্ষ্য পূরণের রোড ম্যাপ হিসাবে বাজেটটা তৈরি করা হয়। মানে 2047-এর মধ্যে কিন্তু এই বাজেটটি যে এক্সপেন্ডিচার বলো বা যে রিসিপ্ট বলো, সেই পুরো লক্ষ্যটাই কিন্তু 2047-এর মধ্যে এই রোড ম্যাপটা তৈরি করা হয়। এবং এর লক্ষ্যটা হচ্ছে টেকসই বৃদ্ধি, কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, এই সমস্ত দিকে কিন্তু গুরুত্ব দেওয়া। তো এই বাজেট সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, তাও আমরা একটু জেনে নিই সংবিধানের কততম আর্টিকেলে আছে এটা। 112 নম্বর আর্টিকেলে এই বাজেটটা কিন্তু আমাদের পড়ে। এবং স্টেট বাজেটটা কত নম্বর আর্টিকেলে পড়ে? 202 নম্বর আর্টিকেলে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের জানা উচিত। এটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় কিছু না কিছু এক্সামে কিন্তু আসে। এবং বাজেটটা কে সুপারিশ করেন? সেটা হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট কিন্তু বাজেটকে সুপারিশ করে। হ্যাঁ, এবং বাজেট প্রথম কোথায় পেশ করা হয়? সেটা হচ্ছে লোকসভাতে। লোকসভাতে পেশ করা হয় বাজেট। আর রাজ্যসভাতেও পেশ করা হয়। রাজ্যসভাও বাজেটটাকে সুপারিশ করতে পারে। কিন্তু রাজ্যসভার কাছে ম্যাক্সিমাম 14 দিন এটা হোল্ড করার ক্ষমতা আছে। মানে এই বাজেটটাকে, এই বাজেটকে 14 দিন কিন্তু ও হোল্ড করে রাখতে পারে। কিন্তু তারপরে কিন্তু আর হোল্ড করতে পারবে না। এই হচ্ছে বিষয়। আর এই সম্বন্ধে আমরা একটা জিনিস জেনে নিই, মানি বিল। মানি বিল কত নম্বর ধারায় আছে সংবিধানের? 110 নম্বর ধারায় আছে। আর বাজেট পাস হয় যখন, তো লোকসভায় পাস হয়, তাহলে লোকসভার, হ্যাঁ, তো লোকসভার স্পিকার কে? ওম বিড়লা। লোকসভার স্পিকার ওম বিড়লা, এখনো উনি লোকসভার স্পিকার আছেন। আর রাজ্যসভার স্পিকার কে? রাজ্যসভার স্পিকার তিনি হচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন। হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন। হ্যাঁ, তোমাদের জানাটা ভালো। আর একটা জিনিস আছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, যেটা ডেপুটি চেয়ারম্যান অফ ডেপুটি চেয়ারম্যান বলা হয় রাজ্যসভার। তো ইনার নাম কি? ইনার নাম হচ্ছে হরিবংশ নারায়ণ সিং। এই কোশ্চেনটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করেছিল ডিএসএসবি তে। এই হরিবংশ নারায়ণ সিং হচ্ছে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, এই জন্যই একটু বলে দেয়া। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে মানে কনসোলিডেট ফান্ড আর কন্টিজেন্সি ফান্ড, এই কনসোলিডেট ফান্ড, এটা তো তোমরা জানো কত নম্বর ধারাতে আছে? 266। আর কন্টিজেন্সি, এটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। হ্যাঁ, ইমার্জেন্সি ফান্ডটা আছে 267 নম্বর ধারাতে। এবার দেখো, এই যেই রাজ্য বাজেটের মধ্যে সেই কনসোলিডেটেড ফান্ডটা বিবেচনা করা হয় এবং এখান থেকে সমস্ত কিছু খরচ করা হয়। এটা আগে থেকে এটা নির্ধারণ করা হয়। কিন্তু কন্টিনজেন্সিটা কিন্তু বাজেটের মধ্যে পড়ে না। এটা আলাদা করে ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এটা বের করা হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে কনসোলিডেট ফান্ড থেকে ব্যয় করার যে অনুমোদন, এই অনুমোদনটা করা হয়
অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মাধ্যমে। খুবই ইম্পোর্টেন্ট, এটা কিন্তু খুবই আনকমন একটি বিষয়। অনেকে হয়তো জানো না। অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মাধ্যমে কিন্তু এই কনসোলিডেট ফান্ডকে ব্যয় করার অনুমোদন দেওয়া হয়। ঠিক আছে? তো এই বাজেটের কিছু বেসিক কি পয়েন্ট। এরপর দেখো, আম বাজেট কে পেশ করেছেন? নির্মলা সীতারামন বাজেটটা পেশ করেছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ওনার এটা হচ্ছে ৮তম বাজেট। সর্বাধিক বাজেট উপস্থানকারী হচ্ছে মোরারজি দেশাই ১০ নম্বর। এটাও কিন্তু পরীক্ষায় প্রচুরবার কোয়েশ্চেন এসছে। স্ট্যাটিক জিকে হিসাবে তোমরা মনে রাখতে পারো। এই বাজেটের থিম হচ্ছে সবকা বিকাশ। ঠিক আছে? এই ছকটা তোমরা দেখে নিতে পারো কি, কি আছে বাজেটের মধ্যে। আরেকটা জিনিস তোমরা জেনে রেখো, ফার্স্ট বাজেট হয়েছিল ১৮৬০ সালে। ১ম বাজেট। এটা কিন্তু তখন আ ব্রিটিশদের আয়তন অধীনে ছিল। জন উইলসন সামথিং ইনি হয়তো ১ম বাজেটটা পেশ করেন। আর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে সেটা হচ্ছে ১৯৪৭ সালে কার মাধ্যমে বাজেটটা পেশ হয়? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতে। সেটা হচ্ছে আর.কে. সানমুখান, আর.কে. সানমুখান ছেত্রী। তোমাদের মনে রাখতেই হবে, প্রশ্ন আসে কিন্তু এটা। হ্যাঁ? আর.কে. সানমুখান ছেত্রী। তারপর ২০২৫-২৬ বাজেটের যে অনুমান এস্টিমেট, এখানে বেশি কিছু জিনিস তোমাদেরকে জানতেই হবে। সেটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, রাজস্ব রসিদ, যেটা হচ্ছে ৩৪.৯৬ লক্ষ কোটি টাকা। হ্যাঁ? এটা হচ্ছে ঋণ ছাড়া। তো এই রেভিনিউ রিসিপ্টটা কি? এই রেভিনিউ রিসিপ্ট হচ্ছে সরকারের সম্পদ কমেও না, বাড়েও না এই বিষয়ে। হ্যাঁ? এটুকু তোমরা একটু জেনে রেখো। সরকারের সম্পদ এতে কিন্তু বাড়েও না, কমেও না। হ্যাঁ? এই রেভিনিউ রিসিপ্টের এই মানে বেসিক এটাই হচ্ছে, বাড়েও না, কমেও না। এবং এর মধ্যে কি, কি আছে? এর মধ্যে আছে ট্যাক্স, হ্যাঁ? ইনকাম ট্যাক্স। দেখো, এগুলো না জানলে তো তোমাদের জাস্ট শুধু মুখস্থ করতে হবে, হ্যাঁ? তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু সেই অ্যান্সার করে আসতে পারবে না। একটু ঘুরিয়ে পিছিয়ে দিলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। তারপরে জিএসটি, তারপরে হচ্ছে কাস্টমস, কাস্টম ডিউটি বা ট্যাক্স যেটাকে বলা হয় আবগারি, হ্যাঁ? আরেকটা হচ্ছে নন ট্যাক্স। এই নন ট্যাক্স বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এর মধ্যে আছে কি? প্রফিট, গভর্নমেন্ট যে প্রফিট গুলো পায়, ফিজ, হ্যাঁ? তারপরে তোমাদের পেনাল্টি, পেনাল্টি মানে কি? এই যে ট্রাফিক পেনাল্টি তোমরা দাও, দিতে হয় এটা। তারপরে ইন্টারেস্ট, সুদ, বিভিন্ন মাধ্যম থেকে যে সুদ পাওয়া হয়। তারপরে কি? আ রয়াল্টি। রয়াল্টিটা কি? বিভিন্ন খনিজ সম্পদ থেকে যে রয়াল্টিটা পাওয়া হয়, বা রাজ্য আম গভর্নমেন্ট থেকে যেই তোমার লটারি ছাড়ে, সেই লটারি থেকে যে মুনাফা লাভ হয় সেটাও কিন্তু নন ট্যাক্স এর মধ্যে পড়ে। তাহলে এই হচ্ছে ট্যাক্স, নন ট্যাক্স। এই ট্যাক্স, নন ট্যাক্স এর মধ্যে কিন্তু রাজস্ব রসিদ এত টাকা। ঋণ ছাড়া। ঋণ ছাড়া মানে কি? গভর্নমেন্টের ঋণ থাকে না এর মধ্যে। মানে এই বিষয়টা এরকমই, যে আয় সরকারকে ফেরত দিতে হয় না। এই আয়টা কিন্তু সরকারকে কি? ফেরত দিতে হয় না। মানে ঋণ নেই, দিতে হয় না। এ হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। তারপরে দেখো ক্যাপিটাল রিসিপ্ট, মানে মূলধনী রসিদ। এখানে ক্যাপিটাল ব্যাপারটা আসছে। মোট প্রাপ্তি হচ্ছে ১৬.৪৫। এই টার্মগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। এটা হচ্ছে মেইন তোমাদের ফোকাস, হ্যাঁ? এবং এর মধ্যে এই বিষয়গুলো না জানলে কিন্তু তোমাদের মুশকিল। এখানে কি? সরকারের দায় দায় বাড়ে বা কমে। এখানে সরকারের দায় বাড়তেও পারে বা কমতেও পারে। এখানে কি আছে? তোমাদের সরকারের এখানে ধার, হ্যাঁ? এর মধ্যে পড়ছে ধার, সেখানে হচ্ছে তোমার আ দেশীয় ধার বলো বা বিদেশি, হ্যাঁ? এই মানে গভর্নমেন্ট তোমার আ দেশের কারো কাছ থেকেও ধার নিতে পারে, বিদেশি কোনো সংস্থার মাধ্যমেও ঋণ নিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বন্ড ইস্যু করে। গভর্নমেন্ট বন্ড ইস্যু করে। যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু গভর্নমেন্ট অনেক বন্ড ইস্যু করে। আরেকটা হচ্ছে ধারবিহীন। এটা হচ্ছে ধার। আরেকটা হচ্ছে এই নন ডেপ্থ, মানে ধারবিহীন। তাহলে ধারবিহীনের মধ্যে কি আছে? সরকারি সংস্থায় মালিকানা বিক্রি। মানে সরকারি সংস্থাগুলোকে মানে সেল করা।
মালিকানাগুলোকে সেল করে। এত পার্সেন্ট আমি সেল করলাম, এত পার্সেন্ট সেল করলাম। এরকম একটা ধরো একটা স্টেশন, সেটার গভর্নমেন্টকে, একটা পাবলিক সেক্টরকে বা কোনো একটা কোম্পানিকে, আদানি, আম্বানি বা যে কাউকে এত পার্সেন্ট সেল করলো। তাহলে এই যে সেল করা, মালিকানা একটা সংস্থার কিছু পার্সেন্ট সেল করা, এটা হচ্ছে ঋণবিহীন যে ডেপ্ট, এটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এর মধ্য থেকেও কিন্তু ক্যাপিটাল অর্জন হয়। আরেকটা হচ্ছে সরকার প্রদত্ত ঋণ ফেরত পাওয়া। কিছু সরকার যখন কোনো সময় ঋণ দিয়ে থাকে, সেটা ফেরত পাওয়া। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। ক্যাপিটাল রিসিপ্ট মানে ক্যাপিটাল যেটা গভর্নমেন্টের কাছে আসে, সেটাতে কিন্তু সরকারের দায়ও বাড়তে পারে বা কমতেও পারে। আমি একটা প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি, আমি সেটা আম কোনো একটা কোম্পানির কাছে মালিকানা বিক্রি করছি, সেখানে তো দায় বাড়ছেই। তাই না? এরকম কিছু বিষয়গুলো থাকে। তারপর হচ্ছে নেট কর রাজস্ব, নেট ট্যাক্স রিসিপ্ট ২৮.৩৭ লক্ষ কোটি টাকা। এখানকার বিষয়টা হচ্ছে গ্রস ট্যাক্স, মানে টোটাল গভর্নমেন্টের যে গ্রস ট্যাক্স পাচ্ছে, তাই থেকে স্টেটকে যে ট্যাক্স দিচ্ছে, তাহলে সেখান থেকেই সেটা বিয়োগ করলে যেটা হয় সেটাই। মানে গভর্নমেন্ট ধরো টোটাল ১০০ টাকা ট্যাক্স পেল, কিন্তু স্টেটকে ৩০ টাকা দিয়ে দিতে হলো। তাহলে গভর্নমেন্টের কাছে কত দাঁড়াচ্ছে? ৭০ টাকা। এই ৭০ টাই হচ্ছে নেট ট্যাক্স রিসিপ্ট। এই ৭০ টাই হচ্ছে ২৮.৩৭ লক্ষ কোটি টাকা। বুঝতে পারলে জিনিসটা? তারপরে হচ্ছে গ্রস মার্কেট বোরোইং, ঋণ গ্রহণ বা বন্ড ইস্যু। এই বন্ড ইস্যু বিষয়টা হচ্ছে, তোমরা অনেক সময় জেনে রাখবে, সভারেন গোল্ড বন্ড ইস্যু করা হয়। এই যে রিজার্ভ ব্যাংক থেকে, আরবিআই থেকে এই গোল্ড বন্ড কিন্তু ইস্যু করে গভর্নমেন্টের মাধ্যমে। যখন গভর্নমেন্টের আর্থিক অবস্থা একটু খারাপ হয়, তখন কি করে গভর্নমেন্ট ঋণ নিবে। কিভাবে ঋণ নিবে? আমার তোমার কাছ থেকে তো গভর্নমেন্ট বলবে না, সরকার এসে টাকা দাও, এভাবে তো ঋণ হতে পারে না। গভর্নমেন্ট তখন কি গোল্ড বন্ড ইস্যু করে। গোল্ড বন্ড তখন ইস্যু করে কি, গোল্ডের যে বর্তমান ভ্যালু, সেখান থেকে কিছুটা কমিয়ে তোমরা বলে তোমরা গোল্ড নাও। তোমরা সেটা গোল্ড কয়েন হিসাবেও নিতে পারো বা বন্ড পেপার আকারেও কিন্তু নিতে পারো। এই হিসাবে কি করবে গভর্নমেন্ট তোমাকে ৫ বছর, ১০ বছর তুমি যে হিসাবে রাখবে, সেই হিসাবে কিন্তু গভর্নমেন্ট তোমাকে ইন্টারেস্ট দেবে। ভ্যালু তো দিচ্ছেই, প্লাস তোমাকে কি ইন্টারেস্টও দিচ্ছে। এটা হচ্ছে গোল্ড বন্ড। এরকম প্রচুর বন্ড কিন্তু গভর্নমেন্ট ইস্যু করতে পারে। গভর্নমেন্টের যদি ঋণ নেওয়ার দরকার হয়, তখনই কিন্তু এটা হয়। তাহলে এই প্রসেসের মাধ্যমে, মানে বন্ড ইস্যুর মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট কোম্পানি বা সাধারণ পাবলিক, জনসাধারণের কাছ থেকে ঋণ নেয়। তাহলে এই হচ্ছে বিষয়। তারপর দেখো মোট ব্যয়, টোটাল এক্সপেন্ডিচার। এইখানে একটা দেখো, গভর্নমেন্ট টোটাল এক্সপেন্ডিচার মানে যত খরচা করবে সেটাই টোটাল এক্সপেন্ডিচার, এতে নতুন করে বলার কিছু নাই। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিষয়টা তোমাদেরকে একটু জানতে হবে, যেটাকে ক্যাপেক্স হিসাবে অনেক জায়গায় দেখতে পাবে। তোমাদের পরীক্ষায় হয়তো মূলধনী ব্যয় নামটা দিল না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স হিসাবে দিয়ে দিল। কত? তো ১১.২১ লক্ষ কোটি টাকা। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কি? এখানে কিন্তু তোমাদের নিউ অ্যাসেট ক্রিয়েট হয়। ঠিক আছে? অ্যাসেট ক্রিয়েট মানে নতুন, গভর্নমেন্টের নতুন সম্পদ কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখানে আ কি হয়? গঠনমূলক মানে ডেভেলপমেন্ট হচ্ছে। হুম? এই বিনিয়োগগুলো কোথায়, কোথায় হচ্ছে? জিনিসগুলো তোমরা জানো, তাহলে তোমাদের কিন্তু একদম মানে মনে থেকে যাবে। রোড, আম ব্রিজ, তারপরে রেলওয়ে, তারপরে আ হসপিটাল, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যে বিনিয়োগটা করে এবং গঠনমূলক যে বিনিয়োগ, হ্যাঁ? এবং তাতে কিন্তু নতুন সম্পদ তৈরি হয়। কিরকম নতুন সম্পদ তৈরি হলো? একটা ন্যাশনাল হাইওয়ে তৈরি হলো। ঠিক আছে? এনএইচ তৈরি হলো। এই যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হলে কি হয়? গভর্নমেন্টের কি একটা নতুন সম্পদ ক্রিয়েট হলো, একটা আইআইটি তৈরি হলো, একটা হসপিটাল তৈরি হলো, হ্যাঁ? এইমস নতুন করে গঠন হলো। এটা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর মধ্যে পড়ে। ওকে? তারপরে হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে বর্তমান, মানে গভর্নমেন্টের যে রিসেন্ট চাহিদা পূরণ, রিসেন্ট ডিমান্ড, রিসেন্ট ডিমান্ডকে পূরণ করা। গভর্নমেন্টের তো রিসেন্ট ডিমান্ড কিছু আছে, মানে এর মধ্যে কি, কি পড়ছে? সেলারি, গভর্নমেন্ট যারা সার্ভিসম্যান তাদেরকে সেলারি দিতে হচ্ছে। পেনশন, তারপরে কি? সাবসিডি, ভর্তুকি দিতে হচ্ছে। আবার এর মধ্যে কি আছে? হেলথের জন্য যে খরচা হচ্ছে। হসপিটালটা কিন্তু না, হসপিটালটা গঠন, আর হেলথ বা এডুকেশনের জন্য যেটা, এতে কিন্তু গভর্নমেন্টের টাকা আসবে সেটা কোনো ব্যাপার না, বা নতুন কোনো কিছু তৈরি হচ্ছে সেটাও না। এগুলো তো চলতেই থাকছে। এই রেভিনিউ এক্সপেন্ডিচার মানে রেভিনিউ খরচা, এটা কিন্তু দিতেই হবে গভর্নমেন্টকে, হ্যাঁ? অনেক সময় বাজেট যখন তৈরি মানে হয় না, গঠন হয় না কোনো কারণে, তখন ২ মাস পর্যন্ত সময় দেওয়া হয়। টোটাল গভর্নমেন্টের একটা অনুমোদিত টাকার ১/৬ মানে অংশ টাকা কিন্তু রাষ্ট্রপতি স্যাংশন করে। ২ মাসের মধ্যে বাজেট গঠন করতে হবে এবং
এবং ২ মাসের মধ্যে ১/৬ কিন্তু এই রেভিনিউ এক্সপেন্ডিচার, বিভিন্ন সেলারি গভর্নমেন্টের চিফ জাস্টিস বলো, রাষ্ট্রপতি, রাজ্যপাল বা সমস্ত কিছু এই সেলারি, পেনশন, সাবসিডি এগুলো কিন্তু পেমেন্ট করতে হবে। এগুলো মাস্ট তো দিতেই হবে। তাই না? এগুলো না দিলে তো দেশের যারা জনসাধারণ, হ্যাঁ? তারা তো দুর্বল হয়ে পড়বে। এর ভিত্তিতেই তো তাদের সংসার চলছে। হ্যাঁ? এরকম একটা বিষয়। তো এগুলো কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে। বাজেট যদি তৈরি নাও হয় তাহলে ১/৬ ২ মাসের মধ্যে বাজেট তৈরি করে কিন্তু এটা অনুমোদন করা হয়। তারপরে দেখো এটা খুবই ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে ফিস্কাল ডেফিসিট। আমরা সবসময় শুনে থাকি এর মানে হচ্ছে রাজকোষ ঘাটতি। তাহলে রাজকোষ ঘাটতিটা হয় কখন? সরকারের মোট ব্যয় মানে তোমার কিরকম বলবো? সরকারের মোট ব্যয় ধরো ৳১০০, কিন্তু সরকারের আয় কত? এখানে ব্যয় ধরো ৳১০০, কিন্তু সরকারের আয় তো কম। হ্যাঁ? আমরা যেটুকু জানি। তাহলে সরকারের আয় কম। তাহলে সেই হিসাবে ৳৮০ সরকারের আয় হচ্ছে। তাহলে ৳২০ আরো ঘাটতি থাকছে। এই ঘাটতিটাই হচ্ছে ফিস্কাল। এই ঘাটতিটা তখন মেটানোর জন্য কি করতে হয়? গভর্নমেন্টকে কিন্তু বিভিন্ন ব্যাংক সংস্থা বা অন্যান্য সংস্থার কাছ থেকে কিন্তু ঋণ নিতে হয়। তাহলে এই যে ধার নিতে হচ্ছে, এই যে ঋণ নিতে হচ্ছে এই ৳২০ এটাই হচ্ছে ফিস্কাল ডেফিসিট। এই ফিস্কাল ডেফিসিটটা কত? 4.4% অফ জিডিপি। এটা তোমরা কিন্তু মনে রাখতে হবে। আর ২০২৪-২৫ এ কত ছিল? 4.8%। ঠিক আছে? এটা পরীক্ষায় আসতে পারে তোমাদের। ওকে? তারপরে দেখো রাজস্ব ঘাটতি মানে রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট মানে পরিষ্কার কথা হচ্ছে সরকারের দৈনন্দিন দিন চালাতে টাকা নেই। হ্যাঁ? এটা কত? 1.5% অফ জিডিপি। মানে সরকারের দৈনন্দিন দিন চালাতে টাকা আসছে মানে নেই। সেটার জন্য এই এত পার্সেন্ট হচ্ছে তোমাদের হুম, এত পার্সেন্ট অফ জিডিপি মানে সমস্ত কিছু এই ডেফিসিটটা কিন্তু জিডিপির উপর ক্যালকুলেট হয়। হ্যাঁ? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর উপরে কিন্তু ক্যালকুলেট হয়। এই জিনিসগুলো কনসেপ্ট বুঝতে পেরে গেলে আর কোনো সমস্যা আশা করি তোমাদের হবে না। এরপর দেখো আমরা মেইন টপিকে যাই। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে কোন গোষ্ঠীগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে উন্নয়নমূলক পদক্ষেপের উপর প্রস্তাব করা হয়েছে? এই ৪ টি গরিব, যুব, অন্নদাতা, নারী। এটা কিন্তু তোমাদের বাজেটের আ পিকচার এটা পেয়েছিলাম। এখান থেকে তোমাদেরকে এখানে দেয়া হয়েছে। মেইন হচ্ছে গরিব, যুব, অন্নদাতা, নারী। গরিব, পুয়ার, ওম্যান, ইয়ুথ, হ্যাঁ, ফার্মার। ওকে? তারপর দেখো এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এটা তো খুবই ইম্পোর্টেন্ট এবছরের। 6 ইয়ার মিশন এই ৬ বছরের মধ্যে কেন্দ্রীয় সংস্থা NAFED যার ফুল ফর্ম এখানে দেওয়া আছে এবং NCCF এর ফুল ফর্মও এখানে দেয়া আছে। আগামী ৪ বছরের জন্য এই ৩ টি ডাল কিনবে এবং এই ৩ টি ডাল বেশি করে কিনবে এবং এর ডেভেলপমেন্ট হবে, চাষীদেরও ডেভেলপমেন্ট হবে। এই যে তুর, তুর মানে কি? আমাদের বাংলাতে তুর মানে হচ্ছে অহ সরি অহরহ। হ্যাঁ? এটাকে তুর বলা হয়। এই সরি অড়হর। আহ! নামটা কেমন একটু যাই হোক। এই অড়হর ডাল আমরা শুনে থাকি, এটাকে তুর ডাল বলা হয়। তারপর হচ্ছে উড়াদ। উড়াদ মানে আমরা অনেকে বিউলির ডাল বলি, বিউলির বা কলাই। বিউলিরটা অনেকে না শুনেও থাকতে পারো, তো কলাইয়ের ডাল। আর মসুরটা তো জানি মসুর ডাল। এই ৩ টে ডাল কিন্তু এবার খুবই লক্ষ্য আছে গভর্নমেন্টের ৪ বছরের ৬ বছরের মিশন। তারপরে দেখো আ কিষান ক্রেডিট কার্ড কেসিসির সীমা ৩,০০,০০০ থেকে বাড়িয়ে ৫,০০,০০০ করা হলো। তার মানে আগে কত ছিল? ৩,০০,০০০ সেটা ৫,০০,০০০ করা হলো। এটাও কিন্তু ইম্পোর্টেন্ট। তুলা উৎপাদনকারী মিশনের সময়কাল ৫ বছর। এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। তারপর দেখো ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটের অনুসারে কোন রাজ্য মাখনা বোর্ড প্রতিষ্ঠিত হবে? এটা বিহারে। মাখনা কিন্তু খুবই একটা আ অর্থশীল একটা ফসলের মধ্যে এখন পড়ছে। খুবই মুনাফা এই মাখনা ফসলে। তো এটা বিহারে, এটা কিন্তু প্রচুর কস্টলি। হুম? তোমরা কিনতে গিয়ে দেখতে পাবে প্রচুর কস্টলি এটা। তো এটা বিহার বোর্ড প্রতিষ্ঠিত হবে মাখনার একটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। তারপরে দেখো কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ১২.৭ লক্ষ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটি নতুন ইউরিয়া প্ল্যানেট। হ্যাঁ? তোমরা এগুলো পরে দেখে নেবে ভালো করে। এটা কোথায় তৈরি হবে? আসামে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এমএসএমই এইটা হচ্ছে ২য় ইঞ্জিন। আমরা ১ম ইঞ্জিন কি দেখলাম এগ্রিকালচারে, তারপরে এটা ২য় ইঞ্জিন এমএসএমই। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এমএসএমই কে ইজ অফ ক্রেডিট, ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ কমপ্লায়েন্স এর বড় ঘোষণা। নতুন এমএসএমই ক্রেডিট গ্যারান্টি পোর্টাল তৈরি করা, স্টার্টআপ ও উদ্যমীর জন্য ভর্তুকি সহ সহজ ঋণ ব্যবস্থা। এই ডিজিটাল পেমেন্টের বাড়তি সুবিধা। ঠিক আছে?
এটা বেসিক তোমাদের জানতেই হবে। তারপরে দেখো এখান থেকে প্রশ্ন আসে, ক্রেডিট গ্যারান্টি কভার ৫,০০,০০,০০০ থেকে বাড়িয়ে ১০,০০,০০,০০০ করা। এই ক্রেডিট গ্যারান্টি কভার এমএসএমই সেক্টরের আ বলো এখানে কত করা হয়েছে? ৫,০০,০০,০০০ থেকে ১০,০০,০০,০০০। ১০,০০,০০০ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৳৫,০০,০০০ ঋণের সুবিধা। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। জাতীয় খাদ্য প্রযুক্তির ইনস্টিটিউট প্রতিষ্ঠা বিহারে। খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো ন্যাশনাল ফুড টেকনোলজি ইনস্টিটিউট, হ্যাঁ? এটা কোথায়? বিহারে। খুব ইম্পোর্টেন্ট। বিহারটাকে খুবই কিন্তু গভর্নমেন্ট ফোকাস করেছিল। বিহারে তো রিসেন্ট ভোট হয়ে গেল। বিধানসভা ভোট। হয়তো এইজন্য গভর্নমেন্ট খুব ফোকাস করেছে। চামড়া ও জুতো শিল্পের জন্য ২২,০০,০০০ চাকরির সুবিধা দেয়া। এটা অতটা ইম্পোর্টেন্ট না, তাও জেনে রেখো। তারপরে দেখো ৩য় উন্নয়ন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ৩য় উন্নয়ন। ঠিক আছে? অবকাঠামো উন্নয়ন। তো কি থাকছে? ১১,২১ কোটি ক্যাপেক্স মানে এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভারতের ইতিহাসের অন্যতম উচ্চ মানে ইনভেস্টমেন্ট। ২০২৫-৩০ এর মধ্যে ১০,০০,০০০ কোটি অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন। এই অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইনটা কি? এটা তো একটা মানে তোমাদেরকে কি বলবো? একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে টার্ম তোমরা হয়তো শুনছো এটা। এটা হচ্ছে বেসরকারি, হ্যাঁ? বেসরকারি কোম্পানিগুলোকে কি করে? তোমরা শুনেই থাকবে। বেসরকারি কোম্পানিগুলোকে গভর্নমেন্ট যখন লিজ দেয়, কিসের জন্য? মুনাফা। মুনাফা বা এখান থেকে কি করে? রাজস্ব আদায়। আমরা অ্যাসেট পাইপলাইন মানে কি? পাইপলাইন মানে কি? এটা শুনে কেমন একটা অবাক লাগছে। কিন্তু এটার মানেই হচ্ছে বেসরকারি কোম্পানিগুলোকে গভর্নমেন্ট লিজ দিচ্ছে মুনাফা বা রাজস্বের জন্য। ঠিক আছে? পুরোপুরি বিক্রি করছে না, মালিকানা বা শেয়ার বিক্রি করছে না। এখানে সেটাকে লিজ দিচ্ছে। একটা জায়গা যেরকম গভর্নমেন্ট আদানিকে লিজ দিল। ওখান থেকে ১০০ বছরের জন্য, ৫০ বছরের জন্য লিজ দিল। সেখান থেকে রাজস্ব বা মুনাফা আসবে সেইজন্য। তারপর দেখো রেলওয়ে আধুনিকরণ, ৪০,০০০ আধুনিক কোচ তৈরি করা। এখানে কিন্তু এটা রেলের জন্য খুবই ইম্পোর্টেন্ট। ৩,০০০ কিমি নতুন লাইন, ১০০% ইলেকট্রিফিকেশন, জাতীয় মহাসড়ক, বন্দর, বিমানের উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ, স্মার্ট সিটি প্রকল্পে নতুন ধাপ। তারপরে দেখো আগামী ৫ বছরের মধ্যে সরকারি স্কুলগুলোতে অটল থিংকারিং ল্যাব স্থাপন করা। এই অটল থিংকারিং ল্যাব সম্বন্ধে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বিষয়টা কি? অটল থিংকারিং ল্যাব এবং কতগুলো স্থাপন করা হবে? ৫০,০০০। ঠিক আছে? ৫ বছরের মধ্যে। ওকে? এই টার্মগুলো দিয়ে দেয়। কত বছরের মধ্যে অটল থিংকারিং ল্যাব এগুলো তো রেলের খুবই মানে ইম্পোর্টেন্ট বারবার আসে। স্টাফ সিলেকশন, সিজিএল, সিএইচএস এর জন্য। তরুণদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবন এবং বৈজ্ঞানিক মেজাজ বৃদ্ধি করা। আমি সুন্দর করে তোমাদের জন্য এটা নোট আকারে কিন্তু নিয়ে এসেছি। তোমরা ভালো করে একবার দেখো তোমাদের কিন্তু আর ভুল হবে না। শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের উৎকর্ষণের জন্য মোট ব্যয় কিন্তু ৳৫০০,০০,০০,০০০। ঠিক আছে? তারপর দেখো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য এবছর ১০,০০০ সিট তৈরি করা হচ্ছে। প্রচুর মেডিকেল স্টুডেন্ট চান্স পাবে। ৫ বছরের মধ্যে মেডিকেল কলেজে ৭৫,০০০ আসন যুক্ত করা হবে। ওকে? ২০২৫-২৬ সালে ক্যান্সার কেন্দ্র স্থাপন করা হবে ২০০ টি। এটা কিন্তু বিভিন্ন স্টেটে, কিন্তু ২০০ টি ক্যান্সার আ কেন্দ্র স্থাপন করা হবে এই লক্ষ্য। তারপর দেখো ভারতীয় ভাষা পুস্তক স্কিম এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এবার নতুন এড হয়েছে। স্কুল ও উচ্চশিক্ষার জন্য ভারতীয় মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ডিজিটাল বই সরবরাহ করা। এই যে বিষয়টা। ঠিক আছে? তারপর দেখো জল জীবন মিশন খুব ইম্পোর্টেন্ট। কত ১০০% কভারেজ ২০২৮ এর মধ্যে। এখান থেকে তো পরীক্ষায় দেখবে আসবে কোনো না কোনো পরীক্ষায়। মোট বাজেট ব্যয় ৬৭,০০০ কোটি টাকা। লাঞ্চ এটা কত দিনে মানে কোন বছর হয়েছিল? ২০১৯ সালে। প্রতিটি গ্রামীণ পরিবারে নিরাপদ ও পানীয় জলের সরবরাহ ব্যবস্থা। এইটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ২০২৮ সালের মধ্যে ১০০% কভারেজ। তারপর দেখো আরবান চ্যালেঞ্জ তহবিলের জন্য বরাদ্দ ৳১,০০,০০০ কোটি টাকা। হ্যাঁ? আরবান চ্যালেঞ্জ। তো আরবান ইনফ্রাস্ট্রাকচার ২০২৫-২৬ এ ৳১০,০০০ কোটি টাকা কিন্তু বিনিয়োগ করা হয়েছে। আর নিউক্লিয়ার এনার্জি মিশনের ক্ষেত্রে বিকশিত ভারত এটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট ২০,০০০ কোটি টাকা। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে এগুলো দেখে নিও। ঠিক আছে? এগুলো একবার দেখে নেবে। তোমাদের কিন্তু আর ভুল হবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কত কোটি টাকা নিউক্লিয়ার এনার্জি মিশন ফর বিকশিত ভারতের জন্য। এই যে বিকশিত ভারত, হ্যাঁ? বিকাশ, সবকা বিকাশ এইসব বিষয়গুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট।
তারপর দেখো উড়ান, খুবই ইম্পোর্টেন্ট, এটার ফুল ফর্ম কিন্তু দিতেই পারে উড়ান, উড়ে দেশ কা আম নাগরিক। এটা ২০১৬ সালে কিন্তু লঞ্চ হয়েছিল। উড়ান, উড়ে দেশ কা আম নাগরিক। আঞ্চলিক সংযোগ বৃদ্ধির জন্য উড়ান প্রকল্পের অধীনে নতুন গন্তব্যস্থল লক্ষ্য করা হচ্ছে। ১২০ টা নতুন গন্তব্যস্থল। মানে এটা সহজলভ্য করা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই উড়ানটাকে। মানে ফ্লাইটের যে আমাদের যাতায়াত থাকে। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে দেশজুড়ে পর্যটন কেন্দ্রগুলি গড়ে তোলা হবে কতগুলি? ৫০ টি। কোন প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্রডব্যান্ড যুক্ত করা হবে? এই প্রকল্প ভারতনেট। এটা কিন্তু ইম্পোর্টেন্ট। কোন প্রকল্প? ভারতনেট। বেসরকারি খাতচালিত গবেষণা, উন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? ২০,০০০ কোটি টাকা। ওকে? তারপরে দেখো চতুর্থ ইঞ্জিন, এটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন। এক্সপোর্ট প্রমোশনকে চতুর্থ ইঞ্জিন বলা হয়। এটা হচ্ছে রপ্তানি বৃদ্ধি। দেখো উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পে কর ও শুল্ক সুবিধার জন্য এটা চালু করা হয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়টা কি? মুক্ত বাণিজ্য চুক্তি। অনেক সময় আমরা বাংলাতেও আসে। তো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নিয়ে প্রস্তুতিমূলক কর্মসূচি। মানে কি? এই যে বাণিজ্যে অনেক কিছু বাধা, এই বাধাগুলো কমানোর জন্য অনেক কিছু বাধা আছে, হ্যাঁ? লায়াবিলিটিস আছে, কোলাটেরাল বন্ড থেকে শুরু করে এগ্রিমেন্ট ব্যাপারগুলো থাকে। সেই বাধাটাকে কমানোর জন্য কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সুবিধা নিয়ে এসছে কর্মসূচি। জেমস অ্যান্ড জুয়েলারি, জেমস মানে হচ্ছে পাথর। এই পাথর এবং গয়না, ইলেকট্রনিক্স, বস্ত্রশিল্পে বিশেষ প্যাকেজ ব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যে ঐক্যবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম স্থাপন করা হবে, তার নাম হচ্ছে ভারত ট্রেড নেট। এটা কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তারপর দেখো ট্যাক্স। এই যে ট্যাক্স ব্যবস্থাটা, এদের আগে বলে দিই, এই যে ট্যাক্স সিস্টেমটা বাড়ে বা কমে, এটার কিন্তু দায়িত্ব কে আছে? ফাইন্যান্স কমিশন। এই ফাইন্যান্স কমিশন কিন্তু এটা সুপারিশ করে, হ্যাঁ? ট্যাক্স বাড়বে বা কমবে। এই যে সেন্ট্রাল আর স্টেট, এই স্টেটের মধ্যে টাকা আদান-প্রদান, হ্যাঁ? কেমন কি হবে, কত টাকা আদান-প্রদান, কেমন ট্যাক্স, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফাইন্যান্স কমিশন সুপারিশ করে। যেমন গোল্ডের ক্ষেত্রে ৩% ১.৫% হচ্ছে সেন্ট্রাল জিএসটি, আর হচ্ছে ১.৫% স্টেট জিএসটি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফাইন্যান্স কমিশন নির্ধারণ করে। তাহলে আমাদের আ 15 ফাইন্যান্স কমিশন এখন বর্তমান যিনি আছেন তিনি হচ্ছেন এন.কে সিং। এটুকু জেনে রেখো। আর 16 মানে ২০২৬ এ হবে আ সরি, অরবিন্দ পাঙ্গারিয়া, অরবিন্দ পাঙ্গারিয়া, হ্যাঁ? অরবিন্দ পাঙ্গারিয়া হবেন 16 ফাইন্যান্স কমিশনার অফ ইন্ডিয়া। ইনি এখন বর্তমানে নীতি আয়োগের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আছেন। ঠিক আছে? তো এই যে স্ল্যাবটা দেখো, ওল্ড স্ল্যাব, নিউ স্ল্যাব সুন্দর করে তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের ট্যাক্সের আওতায় তোমরা যদি পড়ো বা তোমাদের পেরেন্ট পড়ে, তাহলে তোমরাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারছো। ৪,০০,০০০ পর্যন্ত কোনো ট্যাক্স লাগছে না। ৪ থেকে ৮,০০,০০০ ও কোনো ট্যাক্স লাগছে না। ৮-১২ কোনো ট্যাক্স লাগছে না। ১২-১৬ 15%। তার মানে ১২ টা হচ্ছে, দেখো যে সীমায় আয়কর ধার্য করা হবে না, মানে ১২,০০,০০০ পর্যন্ত তোমাদের কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে সেলারি পারসন এর ক্ষেত্রে যারা ট্যাক্স পেয়ার, হ্যাঁ? তাদেরকে কিন্তু ১২,৭৫,০০০ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। এই ১২,৭৫,০০০ পর্যন্ত কিন্তু ছাড় দেয়া হবে। ওকে? যারা সেলারি পারসন এর মধ্যে পড়ছে এবং ট্যাক্স পেয়ার অলরেডি। ওকে? আর হচ্ছে তারপরে দেখো ১৬ থেকে ২০ র জন্য ২০%, ২০ থেকে ২৪ এর জন্য ২৫% এবং অ্যাবভ ২৪ লাখের উপর ৩০% ট্যাক্স লাগছে। তাহলে এবার কিন্তু ট্যাক্স স্ল্যাবটাকে কিন্তু একটু সহজ করা হয়েছে। ঠিক আছে? একটু ইজি করা হয়েছে ট্যাক্স স্ল্যাবটাকে। বিষয়টা বুঝতে পারলে যে ট্যাক্স, এই সমস্ত বাড়া কমা বিষয়টাকে ফাইন্যান্স কমিশনে কিন্তু সুপারিশ করে, অর্থ কমিশন। ঠিক আছে? তারপর দেখো এক নজরে কি, কি? প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম, খুব ইম্পোর্টেন্ট। ইউপিআই লিঙ্কযুক্ত ক্রেডিট কার্ডের অধীনে রাস্তা বিক্রেতাদের জন্য ক্রেডিট সীমা ৳৩০,০০০ করেছে। মানে রাস্তার বিক্রেতা মানে কি? ভেন্ডার, স্ট্রিট ভেন্ডার। এই যে স্ট্রিট ভেন্ডার হিসাবেও তোমাদের ডাইরেক্ট দিয়ে দিতে পারে। এদের জন্য যে ক্রেডিট স্কিম চালু করেছে সেটা হচ্ছে ৩০,০০০।
তারপরে হচ্ছে ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটের আওতায় ক্যান্সার, দীর্ঘস্থায়ী এবং বিরল রোগের জন্য অনেক জীবন রক্ষাকারী ওষুধ সম্পূর্ণরূপে ছাড় দেয়া হয়েছে। এইরকম ওষুধ কটা? ৩৬ টা ওষুধ, হ্যাঁ? নামগুলো তো দরকার নেই কিন্তু এই ৩৬ টা ওষুধ তোমাদের এগুলো ছাড় দেয়া হয়েছে। ইভি, মোবাইল ডিভাইসের জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনে মূলধনী পণ্য শুল্ক থেকে অপ্রতিমানে মানে এই শুল্ক কমানো হয়েছে। দেখবে এখন ইভি গাড়ি বা মোবাইলের জন্য যে লিথিয়াম ব্যাটারি এগুলোর জন্য কিন্তু অনেক শুল্ক কমানো হয়েছে। ইভি গাড়ি চারিদিকে দেখতে পাবে, ইভি বাইক কিন্তু প্রচুর বেড়ে গেছে এবং এতে প্রচুর মুনাফা। গভর্নমেন্ট কি করছে? প্রচুর সাবসিডি দিচ্ছে। পাবলিকও ওইজন্য প্রচুর কিনতে পারছে। রিটেইলাররাও প্রচুর পরিমাণে সেল করতে পারছে এবং দেখতে পাবে ৪ চাকার ক্ষেত্রে ইভি গাড়িগুলো, ইভি কারও কিন্তু প্রচুর সেল হচ্ছে। এতে লোন ফেসিলিটি ইজি করা হচ্ছে, ইন্টারেস্ট রেট কমানো হচ্ছে এবং অনেক সাবসিডি কিন্তু প্রোভাইড করা হচ্ছে। যাতে ইভির দিকে মানুষের ঝোঁক হয়। ওকে? জনবিশ্বাস বিল এর 2.0 এর অধীনে কোন বিধানগুলোকে অপরাধমুক্ত করা হবে? এই মানে পুরনো অনেক কিছু ক্রিমিনাল প্রভিন্স ছিল সেগুলোকে কিন্তু কমানো হয়েছে। মানে ইজি করা হয়েছে। এই বিষয়টাকে বলা হয় জনবিশ্বাস বিল। হুম? এই মানে অনেক ক্রিমিনাল যে আম প্রভিন্স ছিল সেগুলোকে কমানো হয়েছে। এটাই হচ্ছে এই বিলটা। ঠিক আছে? ১০০ এর বেশি বিল কিন্তু এতে সহজ করা হয়েছে। আরো ১,০০,০০০ আবাসন প্রকল্প এইটা কিন্তু ইম্পোর্টেন্ট এবার। ঠিক আছে? এই ১,০০,০০০ আবাসন প্রকল্প। দেখো, এটা হচ্ছে স্বামী স্পেশাল উইন্ডো ফর অ্যাফোর্ডেবল অ্যান্ড মিড ইনকাম হাউজিং ফান্ড 2.0 ১৫,০০০ কোটি টাকা এতে মানে এর আওতায় আনা হয়েছে। এখানে কি হচ্ছে? মেইন বিষয়টা হচ্ছে অনেক আবাসন বন্ধ হয়ে পড়ে আছে। সেগুলোকে জাগ্রত করার জন্য মানে রিয়াল এস্টেট রিয়াল এস্টেট বিজনেসকে এই যে রিয়াল এস্টেট বিজনেসকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্য মানে জাগানোর জন্য, জাগ্রত করার জন্য কিন্তু এই স্কিম আনা হয়েছে। ঠিক আছে? বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ যেটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর সীমা হচ্ছে ৭৪% থেকে বৃদ্ধি পেয়ে ১০০% করা হয়েছে। খুব ইম্পোর্টেন্ট এই দুটোই। এসএইচজি হ্যাঁ? সদস্য এবং গ্রামীণ জনগণের জন্য সহজ ঋণ প্রাপ্তির জন্য গ্রামীণ ক্রেডিট স্কোরের ব্যবস্থা। এসএইচজির জন্য কিন্তু গ্রামীণ ক্রেডিট করে ব্যবস্থা করা হয়েছে পাবলিক সেক্টর ব্যাংক। কারা করবে? পাবলিক সেক্টর। বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংকগুলো কি মধ্যে পড়ছে? এসবিআই বাদে যেগুলো পাঞ্জাব, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া এই সমস্তগুলো পাবলিক সেক্টর ব্যাংক। তারপর এইটা থেকে প্রচুরবার তোমাদের এসএসসি তে খুবই ইম্পোর্টেন্ট এসএসসি, এনটিপিসি, হ্যাঁ? ডব্লিউবিসিএস, মেইন প্রিলিমস এই সমস্ত কিন্তু প্রচুরবার আসে। হ্যাঁ? এটা ২০২৫-২৬ এর রুপি কাম ফর্ম এটা ২০২৪-২৫ এর দেয়া আছে। এটা অতটা ইম্পোর্টেন্ট না। কোথায় থেকে মানে রাজস্ব আসে, টাকা আসে। তো দেখো বাজেটের এই যে কর্পোরেশন ট্যাক্স থেকে কত এটা কিন্তু ৳১ র উপরে হিসাব করা হয়েছে এটা। হুম? এই দেখো ৳১ র মধ্যে মানে এই সরি ৳১০০ ৳১০০ র মধ্যে কি ৳১৭ মানে এখানে সরি ৳১০০ বলছি। ৳১ র মধ্যে হিসাব করা হয়েছে পয়সাতে। তো তোমার ৳১০০ র মধ্যেও এটা ৳১৭ ধরতে পারো। ৳১০০ র মধ্যে যদি হয় তাহলে ৳১৭ ধরতে পারো। মানে এটা পার্সেন্ট 100% এর মধ্যে। কিন্তু গভর্নমেন্ট থেকে এটা ৳১ র উপর হিসাব করা হয় দেখো পয়সা। তাহলে দেখো কর্পোরেশন ট্যাক্স হচ্ছে ১৭% এটা মনে রাখো। কর্পোরেশন ট্যাক্স ১৭%। তারপরে ইনকাম ট্যাক্স 22% খুবই ইম্পোর্টেন্ট। ইনকাম ট্যাক্স কি? 22%। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ? ইনকাম ট্যাক্স 22%। পরীক্ষায় কিন্তু খুব আসে ইনকাম ট্যাক্স থেকে কত টাকা গভর্নমেন্ট পাচ্ছে, উম রিসিভ হচ্ছে তো এটা হচ্ছে 22% আর কর্পোরেশন ট্যাক্স 17%। কাস্টমস আবগারি হচ্ছে 4%, কাস্টম থেকে 4%, ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে 5%, গুড অ্যান্ড সার্ভিস জিএসটি থেকে 18% খুবই ইম্পোর্টেন্ট জিএসটি 18%, নন ট্যাক্স রিসিপ্ট তোমাদেরকে বলেছিলাম এই যে নন ট্যাক্স রিসিপ্ট প্রফিট, ফিস, পেনাল্টি, ইন্টারেস্ট, খনিজ সম্পদ থেকে রয়ালটি এই সমস্ত থেকে কিন্তু 9%, ওকে? নন ডেপ্ট ক্যাপিটাল আ রিসিপ্ট এটা নন গেল কি সরকারি সংস্থায় মালিকানা যেগুলো বিক্রি করছে, তারপরে সরকারি প্রদত্ত ঋণ ফেরত পাওয়া এই সমস্ত জিনিসগুলো থেকে মাত্র 1% এই সরি এই যে 1% আর এইটা হচ্ছে বিভিন্ন ধার অনেক লায়াবিলিটি থেকে কিন্তু এটা 24%। এগুলো মনে রেখো তাহলে সবথেকে বেশি টাকা আসছে কোথায় থেকে? ধার থেকে। ধার শোধ করা থেকে প্রচুর টাকা কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে। বিভিন্ন লায়াবিলিটিস থেকেও কিন্তু পাচ্ছে। তাহলে ১ম হচ্ছে ২৪%, ২২%, ১৭% এই ৩ টে মনে রাখবে। এই ৩ টে কিন্তু খুব ইম্পোর্টেন্ট। হুম? তারপরে দেখো, এই যে কোথায় খরচাটা হচ্ছে? এই টোটাল খরচার মধ্যে সেই একই বিষয়।
হ্যাঁ? ৳১ র মধ্যে পয়সাতে হিসাব করা হচ্ছে বা 100% ও তুমি করতে পারো। সেন্ট্রাল সেক্টর স্কিম, হ্যাঁ? ক্যাপিটাল আউটলে, ডিফেন্স অ্যান্ড মেজর সাবসিডি এটা হচ্ছে কি 16%। তারপরে দেখো ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে 20% গভর্নমেন্টকে কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে দেখো। ডিফেন্সের জন্য মাত্র 8%। মেজর সাবসিডি যেগুলো গ্যাস-ট্যাস এসব ভর্তুকিতে দেয়া হয়, হ্যাঁ? সেগুলো মাত্র 6%। ফাইন্যান্স কমিশন, আদার ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে এগুলো 8%। স্টেট শেয়ার, স্টেটের জন্য বিভিন্ন ডিউটিস এটার জন্য কিন্তু 22%। পেনশনের জন্য 4% এক্সপেন্ডিচার, আদার এক্সপেন্ডিচার 8%। আর সেন্ট্রাল স্পন্সর স্কিম এটা কিন্তু ইম্পোর্টেন্ট কত পার্সেন্ট? 8%। তাহলে এটা মনে রাখবে, সেন্ট্রাল সেক্টর স্কিম মনে রাখবে, ইন্টারেস্ট পেমেন্ট মনে রাখবে আর 22% শেয়ার স্টেট শেয়ার ট্যাক্স অ্যান্ড ডিউটিজ এটা মনে রাখবে। 2024-25 এরটা তোমাদের দরকার নেই। তাও আমি দিয়েছি তোমাদের ইন্টারেস্টের জন্য। তোমরা যদি পছন্দ করো। তো এই হচ্ছে আমার পুরো ভিডিও। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি লাইক করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। পুরো ভিডিওটি আ দেখে তোমরা সাবস্ক্রাইব না করে কিন্তু বেরিয়ে যেও না। এই হচ্ছে আমার লোগো চ্যানেলের। অবশ্যই তোমরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। এই হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। এখানে তোমরা জয়েন হতে পারো নতুন, নতুন আপডেটের জন্য। থ্যাংক ইউ।